একটা কোশ্চেন করছিলেন যে কনফিউজড। হ্যাঁ, তো কনফিউজড হইলে এটার সলিউশন কি? আপনি কেন কনফিউজড মনে হচ্ছে? কে বলছিলেন কোশ্চেনটা একটু বলেন। উনি নিজেই নাই, তাহলে তো আর ওটা নিয়ে কথা বলে লাভ নাই, তাহলে আমরা আগাই। ওকে, যিনি কনফিউজড উনি তো নাই, তো তাহলে আর আমাদের কনফিউজ থেকে লাভ নাই, আমরা সামনের দিকে আগাই নাকি? ওকে স্যার, আমার একটা কোয়েশ্চেন ছিল। বল। স্যার, আমি 76 নম্বর গ্রুপে মাত্র অ্যাড হলাম স্যার। টপিক অ্যান্সার কেমনে কি করতে হবে একটু মানে আপনার থেকে শুনলে বেটার হইতো। ওইটাই বলছি যে এই যে বেটার হতো বা ক্লাস মিস করছি বা আসি নাই ওই কারণে কনফিউজ। স্যার, আমি স্যার অ্যাড ড্রপের পর আসছি ক্লাসে। ঠিক আছে, অ্যাড ড্রপের পরে আসছেন বলেই তো আপনি আগের 3টা ক্লাস করতে পারেন নাই, তাই না? জি স্যার। আবার এরকম মানে আমি আপনাদের বলবো যে বিশেষ করে কোর কোর্সের যেগুলো একটু যে কোর্সগুলোতে একটু এমফাসাইজ দেওয়া হয় বা স্টুডেন্টদের মধ্যে অলরেডি জানাজানি আছে যে এই কোর্সে একটু এফোর্ট বেশি দিতে হয়, ওই কোর্সগুলোতে কখনোই অ্যাড ড্রপ করে আসবেন না। আসলে আপনি ইন্টেনশনালি প্রথম ডে 1 থেকে ক্লাস করবেন। যেমন এবার আমি কয়েকজন স্টুডেন্ট পেয়েছি, তারা কিন্তু অ্যাড করে আসছে অফিসিয়ালি, কিন্তু তারা ডে 1 থেকে ক্লাস করছে। আচ্ছা, এখন এটা আপনি করতে পারেন নাই, যার কারণে আপনার এখন এত কনফিউশন। তাহলে এটার সলিউশন কি? এটার সলিউশন হলো, এটা তো রিপিট করা পসিবল না, বাট যেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং অ্যাভেলেবল। আপনি ক্লাসরুমে গেলে আপনার সেকশন, আপনি যদি এখানে প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে গিয়ে সামার প্লে লিস্ট, ভিউ প্লে লিস্টে যাবেন, গিয়ে এখান থেকে আপনি নিচের থাকে পুরোনোগুলো, তাহলে এই যে আপনি সেকশন 8 এর, তাহলে আপনি সেকশন 8 এর প্রথম ক্লাস 1 ঘন্টা 19 মিনিট, তারপরে সেকশন 8 এর পরের ক্লাস 2 ঘন্টা 54 মিনিট। তাহলে এই যে 3টা ক্লাস আপনি মিস করছেন, ফুল লেকচার এখানে আছে রেকর্ডিং। আচ্ছা স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আপনাকে বাসায় গিয়ে বা যারাই আছেন কনফিউশনে ভুগছেন, মানে অ্যাড করে আসার পরে হঠাৎ করে আজকেই প্রথম আসছেন হয়তোবা, তো তাদের কাজ হলো আপনার সেকশন 8 এর এই 3টা লেকচার দেখে ফেলা, ফলোড বাই আজকের লেকচার রেকর্ডিং হচ্ছে, এটাও থাকবে। তাহলে কি হবে যে আপনি একটা মানে ওভারঅল আপনি হয়তো পার্টিসিপেট করতে পারবেন না ভিডিওতে, বাট ক্লাসে থাকলে যা শুনতেন সেটাই আপনি ভিডিওতে দেখতে পারবেন। তো তাহলে সেইটা আপনাকে করে ফেলতে হবে। যারাই মিস করেছেন তাদের এই মিসিং পার্টটা আগে শেষ করে নিতে হবে, এবং সেইখানে যদি আপনার কোনো বুঝতে কোনো অসুবিধা থাকে সেটা আপনি এসওডিদেরকে কোশ্চেন করতে পারেন, আমাদেরকে কোশ্চেন করতে পারেন। কিন্তু এখন যেটা হলো যে ঈদ ভ্যাকেশনের কারণে আপনি কাউকে আর পাবেন না 3 তারিখের পরে। আমাকে কালকে থেকে আর পাচ্ছেন না, আর এসওডিরা কালকে পর্যন্ত টিউটোরিয়াল দিবে। এখন এর মধ্যেই আপনি ভিডিওগুলো দেখেন, ক্লাসমেট যারা অলরেডি অ্যাটেন্ড করছে, আপনার গ্রুপে যারা করছে আগে থেকেই, নিজেদের মধ্যে গ্রুপ ডিসকাশন করে ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে আমাদের প্রজেক্টের টপিকটা নিয়ে আগাতে হবে। ঠিক আছে? জি স্যার, ওইগুলো আপনার করে ফেলতে হবে। ওকে স্যার, আজকে কি আমাদের লাস্ট ক্লাস? মানে আইউবিতে আরেকটা ক্লাস আছে, বাট আই হ্যাভ টেকেন লিভ, সো আমি আসলে ওই দেশের বাইরে যাচ্ছি। সো দেয়ারফর আমার সাথে আপনাদের নেক্সট ক্লাস হবে 15th। ওকে, 15 তারিখ সানডে। স্যার, তাহলে স্যার এই সপ্তাহে যারা হচ্ছে কয়েকটা টিউটোরিয়াল মিস করছে, হয়তো বা হচ্ছে আজকে পাবে 2টা, কালকেও কি হবে আমাদের টিউটোরিয়াল? কালকে পর্যন্ত হবে, হ্যাঁ 3 তারিখ পর্যন্ত টিউটোরিয়াল দিবে ওরা। আচ্ছা, তাহলে হচ্ছে একদিনে কি হচ্ছে 2টাই যদি আমরা করি তাহলে কি 2টাই কাউন্ট হবে? হ্যাঁ হবে, ওটা তো অটোমেটিক অ্যাটেন্ডেন্স নেওয়া হয়, প্রত্যেকটা সেশনের জন্য আলাদা করে অ্যাটেন্ডেন্স নেওয়া হয়। ওকে, আচ্ছা, তো এখন টিউটোরিয়ালটা তো মূলত আপনাদের কনফিউশন গুলো ওদের সাথে ডিসকাস করা। হ্যাঁ, ওরা নিজেরাও টপিক অ্যানাউন্স করে টিউটোরিয়াল নেয়, কিন্তু আপনি যদি বলেন যে আমার যেহেতু সিআর এর রিপোর্টটা দিতে হবে ঈদের বন্ধের পরে, অ্যাড করে আসছি একটু, so you can actually ask your questions so they can address them, that's not a problem. So কালকে পর্যন্ত এটা পাবেন, কারণ ওরাও তো অনেকে বাড়ি টাড়ি যাবে, ঈদের ব্যস্ততা,
বন্ধ শুরু হয়ে যাচ্ছে, সো এরপরে ওদেরকে আর ধরে রাখাটা আসলে ভালো কিছু না। আর 4 তারিখে টিউটোরিয়াল নাই কেন? কারণ 4 তারিখে অনলাইন ক্লাস দিয়েই সবাই, স্পেশালি আপনার ওই ঈদ রিলেটেড কার্যক্রমে অনেকে হয়তো বিজি থাকবেন বা ইনভলভ হয়ে যাবেন, সো তখন আর টিউটোরিয়ালে একজন দুজনের বেশি আসবে না। এসওডিদেরও তখন নিজেদেরও মানে দে আর অলসো স্টুডেন্ট লাইক ইউ, তাই না? তো তাদেরও তো ওই রকম একই রকম ব্যাপার থাকবে। সো দেয়ারফর কালকে পর্যন্ত আপনারা টিউটোরিয়াল পাচ্ছেন। ওকে, এখন আমরা যদি একটু দেখি, এখানে আমাকে একটু এটা ইনশিওর করেন যে আমরা ইন্টেলিজে তো আমরা দেখে ফেলছি, তাই না? সিন বিল্ডার কিভাবে কাজ করে এগুলো তো দেখে ফেলছি। ইয়েস স্যার। ওকে, ঠিক। আচ্ছা, আমরা মডেল ভিউ কন্ট্রোলার ফ্রেমওয়ার্ক নিয়ে কথা বলছি, ডান? ইয়েস স্যার। আচ্ছা, আমরা এই যে ওয়েলকাম টু জাভা এফএক্স অ্যাপ্লিকেশন, ওটা কিভাবে কাজ করে ইয়েস স্যার। আমরা দেখে ফেলেছি। আমরা অ্যারিথমেটিক অপারেশনের প্রজেক্টটাও বোধহয় করে ফেলেছি, রাইট? ইয়েস স্যার। ওকে, তা আমি একটু কনফার্ম হয়ে নেই অ্যারিথমেটিক অপারেশনের প্রজেক্টটা একটু খুলে দেখি আপনাদের সেকশনে কতটুকু হয়েছে। অ্যারিথমেটিক অপারেশন সেকশন 8। এই যে আমরা এখানে 3টা ইভেন্ট হ্যান্ডেল করেছি এই বাটনটার জন্য, যে অন মাউস এন্টার্ড, অন এটা টেক্সট চেঞ্জ হয়ে যাচ্ছে, অন মাউস এক্সিটে আবার টেক্সট আগেরটা ফেরত আসছে, আর ক্লিক করলে অ্যাডিশনটা হচ্ছে। এখানে শুধু একটা ইভেন্ট আমরা হ্যান্ডেল করেছি, সাবট্রাকশন। এই দুইটা আমরা মেথড রেখেছি, এমটি বডি, কোনো কোড লিখি নাই, এই জন্য আসলে কিছু হচ্ছে না। এতটুকু আমরা করেছি, রাইট? জি স্যার। ওকে, এখন আপনারা আমাকে বলেন যে ডট অপারেটর, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে কখন আমরা ডট অপারেটর ইউজ করব আর কখন করব না। আচ্ছা, আমি একটু আজানের শব্দটা বোধহয় আসছে প্রমিনেন্টলি, না? একটু তাহলে পজ দেই, আজানটা শেষ হলে শুরু করি। So if you look here, so look at this node class and tell me what this class is capable of. Before that, you tell me how many members are there. Sir, 5 members. 5 members. Whatever is inside the body are member. Okay. So how many members? Anything inside the class body is member. So how many members? Node class 5 members. 3 fields, 2 methods. তাহলে 3টা member data, val, previous and next, আর 2টা member function, set node আর show node. We all understand that, right? Yes sir. Okay. Yes, sir. Now, how to access these members of an object from Sir, dot operator use করে। dot operator. Okay, ঠিক আছে। তাহলে what do you mean by, তার আগে আমরা একটু জেনে নেই যে what do you mean by accessing a class member? So if a member is a field, by accessing a field, we mean that we are trying to read or write from or to the field. আর যদি এটা মেথড হয়, ফিল্ড না হয়ে, তার মানে হচ্ছে we are trying to execute the method. Now who are we? এটা হচ্ছে কোন জায়গা থেকে এই অ্যাক্সেসটা চাওয়া হচ্ছে। ওকে, নাও how can
যেটা আপনাদের প্রশ্নটা করেছি, হাউ ক্যান এ ক্লাস মেম্বার বি অ্যাক্সেসড ফ্রম আউটসাইড? আউটসাইড বলতে ফ্রম অ্যানাদার মেথড কোড, ওকে, অফ অ্যানাদার ক্লাস বা অ্যানাদার মেথড অফ অ্যানাদার ক্লাস। তাহলে অন্য একটা যে কোনো কোড, মানে কল তো একটা বা অ্যাক্সেস করতে হলে তো একটা কোড লিখতে হবে, সেই কোড মানে সেটা কোনো না কোনো মেথডে আছে। তাহলে যে মেথড থেকে অ্যাক্সেসটা চাওয়া হচ্ছে সেটা এই ক্লাসের কেউ না, এই জন্য আমরা বলছি ফ্রম আউটসাইড। তো তাহলে ইউজিং ডট মেম্বার অপারেটর উইথ এ ক্লায়েন্ট অবজেক্ট অ্যাট দ্য লেফট অ্যান্ড মেম্বার অ্যাট দ্য রাইট। তাহলে ডটের ডান পাশে সবসময় মেম্বার থাকবে, ওকে, আর ডটের বাম পাশে সবসময় ক্লায়েন্ট অবজেক্ট থাকবে। সো দেয়ারফোর n1 n2 n3 যদি নোড হয়, নোড টাইপের অবজেক্ট হয়, এবং নোডের ভেতরে একটা ফিল্ড কিন্তু ভ্যাল, কিন্তু ভ্যাল কিন্তু ইন্ডিপেন্ডেন্ট না, ইটস এ মেম্বার অফ ক্লাস নোড। সো দেয়ারফোর আমি যদি বলি যে প্রিন্ট ভ্যাল, এটা ইনভ্যালিড, ক্লাস ক্লায়েন্ট অবজেক্ট মিসিং। সো আই হ্যাভ টু সে print n1.val, okay, so dot operator। আচ্ছা, set node method একটা নোড কে সেট করে, কিন্তু আমি যদি বলি যে set node, এটা ইনভ্যালিড, কারণ এটা একটা মেম্বার, এটা কোনো ইন্ডিপেন্ডেন্ট ফাংশন না, এটা একটা ক্লাসের মেথড। সো দেয়ারফোর আমাকে বলতে হবে n2.setNode, এটা ভ্যালিড, এন্ড দ্যাট অলসো মেক সেন্স। সেট নোড বললে সে কোন নোডকে সেট করবে? নোড তো তিনটা আছে এখানে, কিন্তু আমি যখন বলবো যে n1.setNode, ওকে, তখন সেট নোড যে কাজটা করে সেটা n1 এর জন্য বা n2 এর জন্য বা n3 এর জন্য। এই ক্ষেত্রে আমাদের ক্লায়েন্ট অবজেক্ট যদি n2 হয়, তাহলে সেট নোড ইজ সেটিং দ্য ফিল্ড ভ্যালুস ফর n2। দ্যাটস হোয়াট সেট নোড ডাজ। কি করে? যে ভ্যাল প্রিভিয়াস এবং নেক্সট কে সেট করে উইথ ইনিশিয়াল ভ্যালু। তাহলে কি আমরা বুঝতে পারছি? Yes, sir. এখন ডট গুলো ইউজ হচ্ছে কোথায়? এগুলো যদি বাইরে হয়, ধরেন এগুলো আপনি একটা অন অ্যাকশন থেকে করতেছেন, তাহলে অন অ্যাকশনে এই কাজগুলো হবে। এখন প্রিন্ট তো পাইথনে, জাভাতে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, ওকে। So note, if a member code which is trying to access a member of class A belongs to another class, then using dot operator is must. যেমন আমি এই বাইনারি ট্রি ক্লাসের একটা মেথড থেকে যদি শো নোড বলি হবে না, আমাকে বলতে হবে রুট ডট শো নোড, ক্লায়েন্ট অবজেক্ট দিয়ে বলতে হবে, ওকে। কারণ Yes, sir. কারণ যে মেথড কোড বডি থেকে আমরা এই শো নোডকে অ্যাক্সেস করতে চাচ্ছি, সেইটা নোড ক্লাসের কোনো মেথড না, সেটা অন্য একটা ক্লাসের মেথড, ইন আওয়ার কেস বাইনারি ট্রি ক্লাসের মেথড। একইভাবে on the other hand, যদি method code is itself a member of class A which is trying to access another member of class A, then using dot operator is not mandatory, তখন কিন্তু আর সেটা ম্যান্ডেটরি না। তো ধরেন নোড ক্লাসটাকে যদি আমরা আরেকটু এক্সপ্যান্ড করে আরেকটা মেথড বানাই, যে শো নোড উইথ নেইবার, তাহলে সে আমি যখন কোনো ক্লায়েন্ট নোড স্পেসিফাই করে দিচ্ছি না, কেন? অপশনাল, ম্যান্ডেটরি না। কারণ এই মেথডটা আর শো নোড মেথডটা একই ক্লাসের মেম্বার, সিবলিং মেম্বার, একই ক্লাসের মেম্বার। তো কাজেই তখন আমার এখানে ক্লায়েন্ট অবজেক্ট দেওয়াটা ম্যান্ডেটরি না। কিন্তু এই কলার মেথডটা যদি অন্য ক্লাসের মেথড হতো, তাহলে অবশ্যই আমাকে ডট ইউজ করতে হতো। তাহলে দেখেন এখানে আমি ডট ইউজ করছি, করি নাই, আবার করছি, বা এখানে করছি, সেটা ম্যান্ডেটরি না, এটা অপশনাল।
এখন দেখেন আমার এই মেথডের কাজ কি, কারেন্ট নোড অর্থাৎ এই ক্ষেত্রে এটার ক্লায়েন্ট অবজেক্ট হচ্ছে n1, তাহলে n1 কে তো সে শো করবেই, আর n1 এর যে প্রিভিয়াস আর নেক্সট আছে তাদেরকেও সে শো করবে। তো তাহলে আমার কোডটা এরকম যে শো নোড মানে নিজেকে শো করলো, তারপরে প্রিভিয়াস যদি নাল না হয় তাহলে প্রিভিয়াস ডট শো নোড, আর নেক্সট যদি নাল না হয় তাহলে নেক্সট ডট শো নোড, তাহলে সে নিজেকে নেইবার সহ শো করলো। তাহলে যে যখন নেইবার সহ শো করলো, নেইবার একটা ডিফারেন্ট অবজেক্ট, নোড টাইপেরই আর একটা অবজেক্ট, প্রিভিয়াস এন্ড নেক্সট। আর এই শো নোড দিয়ে আমি বোঝাতে চাচ্ছি যে আমি ক্লায়েন্ট উল্লেখ করে দিলাম না, তাহলে এইটার ক্লায়েন্ট হবে এইটার যে কলার, অর্থাৎ যে এখান থেকে যে কলটা হচ্ছে ওইটার যে ক্লায়েন্ট হুইচ n1, তাহলে কলার মেথডের ক্লায়েন্টই কল্ড মেথডের ক্লায়েন্ট হয়ে যাবে যদি ক্লায়েন্ট অবজেক্ট উল্লেখ করা না থাকে। তাহলে ক্লায়েন্ট অবজেক্ট উল্লেখ করা না থাকার লাক্সারিটা কখন আমি নিতে পারবো, যখন কলার মেথড আর কল্ড মেথড দুইটাই একই ক্লাসের মেথড, তখন কিন্তু আর আমি এখানে আমার ক্লায়েন্ট বলার দরকার নেই, কারণ এটা ইমপ্লিসিট ক্লায়েন্ট। যে তুমি স্যার এটা একটু আরেকবার এক্সপ্লেন করা যাবে ক্লায়েন্টের বিষয়টা? জি করা যাবে। আচ্ছা, ধরেন লেটস সে ধরেন আপনারা 3-4 ভাই বোন, ওকে, লেটস সে ইউ হ্যাভ 4 siblings, ওকে, বা ধরেন আপনারা একটাই সিবলিং আছে, ওকে। তো এখন আপনি যদি আপনার না আপনার সিবলিং এর কথা বাদ দেন, ধরেন আপনি লেটস সে আমি আরেকটা एग्जांपल দেই এখানে, ক্লায়েন্টের বিষয়টা যদি আপনাকে আরেকটু ক্লিয়ারলি বোঝাতে চাই, লেটস গিভ অ্যানাদার एग्जांपल, ওকে। एग्जांपल 1, एग्जांपल 2 তে যদি আমরা আসি, okay, are you there? ইয়েস স্যার। মানে আমার পাওয়ার চলে গেছে তো এই জন্য জিজ্ঞেস করলাম। লেটস সে এখানে একটা ক্লাস হলো স্টুডেন্ট, ওকে। তো স্টুডেন্ট ক্লাসের এখানে ফিল্ডস আর देयर আমরা ধরে নিচ্ছি। তো ধরেন স্টুডেন্ট ক্লাসের একটা মেথড হলো সাবমিট অ্যাসাইনমেন্ট, স্টুডেন্ট ক্যান সাবমিট অ্যাসাইনমেন্ট, ওকে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার সাবমিট অ্যাসাইনমেন্টের কোড। Now faculty is another class. Now faculty class has a method called give assignment. Make sense? Yes, sir. ইয়েস স্যার। Okay. এখন এই give assignment আমি কিভাবে দিব? give assignment এর কাজ কি? ধরুন আমি এখন আপনাকে একটা অ্যাসাইনমেন্ট দিতে চাই, তাহলে আমি অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য কিছু কাজ করব না? ইয়েস স্যার। সেটাই গিভ অ্যাসাইনমেন্ট। কিন্তু এই কাজের পার্ট হিসাবে আপনাকে বলাটাও যে অ্যাসাইনমেন্ট ধরাই দিয়ে বলা যে সলভ দিস মানে সাবমিট দিস অ্যাসাইনমেন্ট,
তো তাহলে আমার যদি এখানে ধরেন আমি একটা স্টুডেন্ট অ্যারে যদি বলি, তাহলে আমি ধরেন একটা অ্যাসাইনমেন্ট অবজেক্ট তৈরি করব, অ্যাসাইনমেন্ট A1, তারপরে আমি বললাম A1 ডট সেট অ্যাসাইনমেন্ট। তাহলে আমি কিন্তু অ্যাসাইনমেন্ট রিলেটেড কাজগুলো করতেছি। ওকে, এখন আমার যাদেরকে অ্যাসাইনমেন্ট দিব তাদের লিস্ট আমার দরকার, তাহলে আমি স্টুডেন্ট টাইপের একটা অ্যারে নিলাম। ওকে, যে সেকশন 8 স্টুডেন্টস ইকুয়াল টু, লেটস আমার একটা ক্লাস আছে ডাটাবেস ম্যানিপুলেটর বা অ্যাক্সেসর। এই ক্লাসের একটা মেথড ইউজ করলাম, গেট স্টুডেন্ট লিস্ট। এখানে আমি সেকশন নাম্বারটা দিয়ে দিলাম CSC 213 8। তো তাহলে জিনিসটা একটু বোঝুন কি দাঁড়ালো। তো তাহলে প্রথমে আমি একটা অ্যাসাইনমেন্ট বানালাম, A1 রেডি করলাম। এরপরে ডাটাবেস অ্যাক্সেসরের থ্রুতে ডাটাবেস থেকে একটা এই মেথডটা গেট স্টুডেন্ট লিস্ট আমাকে একটা অ্যারে অফ স্টুডেন্ট রিটার্ন করবে। তাহলে আমি আমার অ্যারে অফ স্টুডেন্ট পেয়ে গেলাম। ওকে, তাহলে এখন আমার কাজ হলো এদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া। তাহলে আমি এখন একটা লুপ চালাতে পারি যে ফর স্টুডেন্ট এস কোলন, এটা ফর লুপের একটা ফরম্যাট, আপনারা হয়তো জানেন না, এটা আরো সুবিধাজনক ফরম্যাট, এটাকে বলে ফর ইচ লুপ। তাহলে এই লুপটা ঘুরবে আর এই অ্যারে থেকে একটা একটা করে স্টুডেন্ট উইল বি রিপ্রেজেন্টেড বাই এস। তাহলে আমি এখন বলবো যে এস ডট সাবমিট অ্যাসাইনমেন্ট A1 পাঠায় প্যারামিটার হিসাবে আপনাকে ধরাই দিলাম। তাহলে সাবমিট অ্যাসাইনমেন্টের একটা প্যারামিটার হলো অ্যাসাইনমেন্ট। তাহলে আপনি এখন এটা রিসিভ করলেন। তাহলে এই মেথডটা যখন কাজ করবে, এই মেথডটার ক্লায়েন্টকে ওই যে আমার স্টুডেন্ট লিস্টের স্টুডেন্ট একটা একটা করে, তাহলে লুপ ঘুরবে, একটা একটা করে স্টুডেন্ট চেঞ্জ হতে থাকবে। তাহলে স্টুডেন্ট অবজেক্ট এখানে ক্লায়েন্ট। ওকে, এখন এইখানে এই স্টুডেন্টকে, এই স্টুডেন্ট ক্লাসের মেথডকে কল করতেছে কে, ইউজ করতেছে কে? give assignment method of faculty class. So using dot operator is mandatory. এটা mandatory. Okay, are you back? জি, আসছেন আপনারা? হ্যাঁ, আর ইউ ব্যাক? Yes, sir. ঠিক আছে, আমি Yes, sir. হটস্পট দিয়ে কানেক্ট করলাম। তো তাহলে কি এটা বুঝতে পেরেছেন যে আমার এখানে কোন ক্লাসের মেথড ইউজ হয়েছে? বলেন, কোন ক্লাসের মেথডকে ইউজ করা হচ্ছে এখানে?
এই যে সাবমিট অ্যাসাইনমেন্ট, এটা কোন ক্লাসের মেথড? স্যার এটা স্টুডেন্ট মেথড থেকে নিলাম না, স্টুডেন্ট ক্লাস স্টুডেন্ট থেকে। ক্লাসের মেথডকে কল করা হলো। আচ্ছা, কে কল করলো? গিভ অ্যাসাইনমেন্ট। হ্যাঁ স্যার। গিভ অ্যাসাইনমেন্টের বডিতে কলটা হয়েছে, তাহলে কলার মেথড হচ্ছে গিভ অ্যাসাইনমেন্ট। এখন গিভ অ্যাসাইনমেন্ট কি স্টুডেন্ট ক্লাসের মেথড নাকি অন্য ক্লাসের মেথড? অন্য ক্লাসের স্যার। সেটা হচ্ছে ফ্যাকাল্টি। তাহলে সাবমিট অ্যাসাইনমেন্ট হচ্ছে স্টুডেন্ট ক্লাসের মেথড, কিন্তু সাবমিট অ্যাসাইনমেন্টকে যে ইউজ করতে চাচ্ছে, কল করতে চাচ্ছে গিভ অ্যাসাইনমেন্ট, সে তো ফ্যাকাল্টি ক্লাসের মেথড। তো কাজেই এখানে ডট ম্যান্ডেটরি, ক্লায়েন্ট অবজেক্ট ম্যান্ডেটরি। এখন বুঝতে পেরেছেন? স্যার ক্লাস আলাদা হলে আমি যদি অন্য ক্লাসের মেথডকে ইউজ করতে চাই তাহলে তখন হচ্ছে ডট দিতে হবে। রাইট, মেথড না শুধু ফিল্ডও যদি চান, মানে যে কোনো মেম্বার ডট দিতে হবে। কিন্তু যদি সিবলিং মেথড হয়, ধরেন স্টুডেন্ট ক্লাসের আরেকটা মেথড আছে কন্ডাক্ট সার্ভে, দেন দ্যাট ইজ অপশনাল এখানে। রাইট, সো পাবলিক ভয়েড কন্ডাক্ট সার্ভে। এখন আপনার এই অ্যাসাইনমেন্ট সাবমিট করতে গিয়ে আপনাকে একটা সার্ভে করতে হবে, হইতেই পারে অ্যাসাইনমেন্টের ক্যারেক্টারিস্টিক এমন যে আপনাকে একটা সার্ভে কন্ডাক্ট করতে হবে। তা আপনি এখন সার্ভে কন্ডাক্টকে সাবমিট অ্যাসাইনমেন্ট, তার অ্যাসাইনমেন্ট রেডি করার পার্ট হিসাবে কন্ডাক্ট সার্ভে করতেই পারে। তো তখন সে যদি কন্ডাক্ট সার্ভেকে কল করে, ক্লায়েন্ট ইজ নট নিডেড, তো তখন সে বলবে শুধু কন্ডাক্ট সার্ভে। ওকে, ডট নট ম্যান্ডেটরি। ওকে, কারণ এখানে তখন যেহেতু এরা একই ক্লাসের মেথড, তখন সে ক্লায়েন্টটাকে ইমপ্লিসিটলি ডিসাইড করে ফেলবে। ইমপ্লিসিট ক্লায়েন্ট। নাও ইমপ্লিসিট মানে ইন্টারনালি সে ডিসিশন নেবে যে এটা ক্লায়েন্ট কে হবে। আপনি তো বলেন নাই কে ক্লায়েন্ট হবে, প্রোগ্রামার তো বলে নাই। তাহলে সে এখন দেখবে যে ওকে, আমাকে কল করতে কে, সাবমিট অ্যাসাইনমেন্ট মেথড। তাহলে সাবমিট অ্যাসাইনমেন্ট আর আমি তো একই ক্লাসের মেথড, তাহলে আমাকে যেহেতু ক্লায়েন্ট আলাদা করে বলে দেওয়া হয় নাই, তাহলে আমার কলারের যে মেথড তাকেই তো আমি সার্ভ করতেছি। তাহলে আমার এই সাবমিট অ্যাসাইনমেন্ট যাকে সার্ভ করতেছে আমিও তো তাকেই সার্ভ করব। তাহলে সাবমিট অ্যাসাইনমেন্ট যদি আসিফকে সার্ভ করে, তাহলে এই আসিফের জন্যই কন্ডাক্ট সার্ভে হচ্ছে, আসিফের অ্যাসাইনমেন্টের জন্যই। তো তখন এই কন্ডাক্ট সার্ভের ক্লায়েন্ট হচ্ছে এই সাবমিট অ্যাসাইনমেন্টের ক্লায়েন্টটাই কন্ডাক্ট সার্ভের ক্লায়েন্ট হবে, যদি আমি না দেই। আর যদি দিতে চাই তাহলে কিভাবে দিব? তখন আমি বলবো যে দিস ডট কন্ডাক্ট সার্ভে, কারণ এখানে আমি তো বলে দিতে পারবো না যে আসিফ, শফিক, রহিম, করিম, কারণ এক এক সময় সাবমিট অ্যাসাইনমেন্টের ক্লায়েন্ট এক একজন হইতে পারে। তো যখন যে ক্লায়েন্ট, আমার ক্লায়েন্টও সেই হবে। দিস মানে দিস ক্লায়েন্ট, অ্যাট দিস মোমেন্ট যে ক্লায়েন্ট, সেটাই আবার কন্ডাক্ট সার্ভের ক্লায়েন্ট হবে। ওকে, স্যার দুটো তো স্যার সেম জিনিসই করতেছে। দুটো সেম জিনিস, দুটো সেম জিনিস। আপনি দিস না দেওয়া মানে এখানে এটা দিস মানে এই 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 কোড এক্সিকিউট হওয়া মানে কি, এই মেথডটা রান হচ্ছে, এই মেথডটা রান হচ্ছে মানে এই মুহূর্তে এই মেথডের যে ক্লায়েন্ট, যেটাই যেখানে আছে যে অবজেক্টটা, সেটাই তখন সেটাই আমার আবার এটার ক্লায়েন্ট। তা আপনি বলেও দিতে পারেন এক্সপ্লিসিটলি দিস ডট, আর না বললে সে নিজেই ধরে নেবে যে দিসটাই এটার ক্লায়েন্ট। দিস মানে অ্যাট দিস মোমেন্ট। অ্যাট দিস মোমেন্ট হয়তো আপনার শফিক ক্লায়েন্ট এই সাবমিট অ্যাসাইনমেন্টের, সো কন্ডাক্ট সার্ভের ক্লায়েন্টও তখন শফিক হবে। আবার এই সাবমিট অ্যাসাইনমেন্ট যখন 5 মিনিট পর আবার এক্সিকিউট হবে, তখন হয়তো ক্লায়েন্ট শফিক নাই, তখন হয়তো ক্লায়েন্ট হয়ে গেছে লুনা, তো তখন কন্ডাক্ট সার্ভের ক্লায়েন্টও লুনাই হবে। তো সেটা আপনি দিস ডট দিয়ে বুঝিয়ে দিতে পারেন, কিন্তু না বুঝালেও সেটা ইমপ্লিসিটলি ধরে নেয়।
So using this dot is not mandatory যদি কলটা সিবলিং মেথড থেকে হয়। আর ডিফারেন্ট মেথড থেকে কল করলে কিন্তু দিস দেওয়া যাবে না, কারণ এখানে দিস দিলে সেটা ফ্যাকাল্টিকে মিন করবে, কারণ গিভ অ্যাসাইনমেন্টের ক্লায়েন্ট অবজেক্ট ফ্যাকাল্টি, তো ফ্যাকাল্টি ক্লায়েন্ট তো আর সাবমিট অ্যাসাইনমেন্টের ক্লায়েন্ট হতে পারবে না। কাজে এখানে আপনাকে এক্সপ্লিসিটলি ডট অপারেটর দিয়ে বলে দিতে হবে কোন স্টুডেন্ট হবে এটার ক্লায়েন্ট। ঠিক আছে? আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ স্যার। ওকে, ওকে স্যার। তাহলে এটা আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এখন আপনি আমাকে বলেন তো যে লেটস ইউর project topic is IS. You have identified 20 users and respective goals for each of these 20 users. Also, you have designed 100 FXML files. Now the question is, in your MVC-based FXML project, minimum how many Java files will be there? Bolen. বলেন। স্যার 20 ইউজারের জন্য হচ্ছে 20টা লাগবে। Okay, so give me the total number. স্যার 160 হবে না টোটাল? 160 কি হিসেবে পাইলেন এই কোশ্চেনের আনসার 160? স্যার এখানে হচ্ছে 20 জন ইউজার আছে, ওদের সবার হচ্ছে অ্যাট লিস্ট 8টা করে তো ইয়া আছে, কি আছে আপনার গোলস আছে। তো গোলস তো আর ক্লাস না, গোলস হচ্ছে মেথড, গোলস তো টাস্ক, টাস্ক মানে মেথড। তা আপনি বলতেছেন যে স্টুডেন্ট ক্যান রেজিস্টার কোর্স, তাহলে রেজিস্টার কোর্স ইজ এ মেথড অফ স্টুডেন্ট ক্লাস। আপনি বলতেছেন স্টুডেন্ট ক্যান সাবমিট অ্যাসাইনমেন্ট থ্রু আইরাস। স্যার মেথড এটা তো আলাদা করে আমরা লিখি না, ওটা তো যে কোনো একটা ক্লাসের আন্ডারে লিখতে থাকি। হ্যাঁ, তাহলে সাবমিট অ্যাসাইনমেন্ট বা সাবমিট অ্যাসাইনমেন্ট হচ্ছে একটা মেথড অফ স্টুডেন্ট ক্লাস। স্যার ইউজার হচ্ছে 20। জাভা ফাইল কয়টা থাকবে? জাভা ফাইল যে কয়টা ক্লাস হবে সেই কয়টা জাভা ফাইল থাকবে? স্যার 20। আচ্ছা, তাহলে একটা আনসার পাওয়া গেল 20। আর কেউ কিছু বলবেন? স্যার কন্ট্রোলার ক্লাসগুলো তো থাকতে হবে আরো। না, কোশ্চেনটা কি যে হাউ মেনি জাভা ফাইলস? ডট জাভা ফাইলস। তাহলে আমরা জানি যে একটা ক্লাস বানালে একটা জাভা ফাইল তৈরি হয়। সো ক্লাস স্টুডেন্ট ডট জাভা। তাহলে কি হবে অ্যান্সার? স্যার তাহলে তো 20 হয় না, 20 is not the correct answer. স্যার এটার সাথে কি কন্ট্রোলার গুলোকেও অ্যাড করব, যেমন 20 আর এটার সাথে আমি কি জানি বাকি কোশ্চেন যে what is তাহলে the কি 40? what is the question? হাউ মেনি মিনিমাম জাভা ফাইলস নাম্বার? হ্যাঁ, সেটা বলেন। স্যার এট লিস্ট 40 স্যার, কারণ 40, কন্ট্রোলার sir. 20টা ইউজার Yes, 20টা। sir. আমি হচ্ছে 20টা হচ্ছে ক্লাস তৈরি করলাম, এটার সাথে কন্ট্রোলার, তাহলে 40। এটাও হয় নাই। স্যার প্লাস মাইনাস 50 মানে এখন সব কয়েন টসিং এর মতো বলা ধরছেন। স্যার সাথে কি আবার অ্যাপ্লিকেশন ওইটাও দিব? আমি কি জানি? Give the answer to the question. Very specific question. The
question is asking you for a number. স্যার 41 31, না স্যার 41 41 স্যার 41 হয় নাই, আপনার 1 পার্টটা ঠিক আছে কিন্তু 41 না। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে Sir, 121। 121, okay. 20 মডেল ক্লাস, কারণ 20টা ইউজার। মিনিমাম বলা হয়েছে কারণ নন ইউজার ক্লাসও থাকবে, সেগুলো কয়টা কিছু বলা হয় নাই, তাহলে মিনিমাম 20টা মডেল ক্লাস। 100টা এফএক্সএমএল এর 100টা কন্ট্রোলার ক্লাস। আপনি তো হ্যালো ভিউ এর হ্যালো কন্ট্রোলার আর অ্যারিথমেটিক অপারেশন ভিউ এর অ্যারিথমেটিক অপারেশন ভিউ কন্ট্রোলার, তো দুইটা ভিউ বলে জি স্যার বুঝেছি। তো আপনার 100টা এফএক্সএমএল হলে 100টা কন্ট্রোলার, আর একটা অ্যাপ্লিকেশন ক্লাস থাকবে কন্টেনিং মেইন এন্ড স্টার্ট মেথড, তাহলে 121টা। তাহলে এই হচ্ছে আপনার মডেল ভিউ controller, MVC. Now in this project we have view and controller, but there is no model. স্যার মডেল ক্লাসটা কি আসলে? Application data কে represent করে যে class, সেটাই model class. You are modeling your application data by designing custom class. Now again, controller classes are also class, but they don't represent application data. They represent how to respond to the interaction in the view. ওটাই কন্ট্রোলার ক্লাসের কাজ। কিন্তু আপনার একটা প্রোডাক্ট, নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করলেন, তাহলে একটা প্রোডাক্ট অবজেক্ট তৈরি হবে। হ্যাঁ, ওই অবজেক্টে ওই প্রোডাক্টের ইনফরমেশন থাকবে, প্রোডাক্টের আইডি কি, প্রোডাক্টের নাম কি, প্রোডাক্টের জনার কি, হ্যাঁ, প্রোডাক্টের প্রাইস কত ইত্যাদি, ডেট অফ ম্যানুফ্যাকচারিং কি। সো বেসিক্যালি স্যার আমাদের প্রজেক্টের মানে ইউজারের ডেটাগুলো ওখানেই থাকবে সব। ইউজারের গুলা ইউজার ক্লাসে থাকবে, নন ইউজার গুলা নন ইউজার ক্লাসে থাকবে। প্রোডাক্ট তো আর ইউজার না, না বুঝতে পারছি। বিল তো আর ইউজার না, কিন্তু বিল ইনফরমেশন কি আপনার অ্যাপ্লিকেশন ডাটা না? না অফ কোর্স স্যার, ওই ডেটাগুলো থাকবে। এটাও তো একটা মডেল ক্লাস। আপনার একজন এমপ্লয়ি জয়েন করলো, একজন অ্যাকাউন্টেন্ট জয়েন করলো, তো সেই অ্যাকাউন্টেন্টের যে জয়েন করলো তার যে ইনফরমেশন, সেটা কি অ্যাপ্লিকেশন ডাটা না? আপনি যদি কালকে একজন অ্যাকাউন্টেন্ট হায়ার করেন আপনার কোম্পানিতে, তো তার ডাটা আছে না? তার নাম, ঠিকানা, এডুকেশনাল কোয়ালিফিকেশন, প্রিভিয়াস এক্সপেরিয়েন্স, এক্সপার্টিজ, হাবিজাবি আছে না অনেক কিছু ইনফরমেশন ওই লোকটা। তো তার ইনফরমেশন গুলো কি আপনার অ্যাপ্লিকেশনে থাকবে না অ্যাজ এ অ্যাপ্লিকেশন ডেটা? থাকবে স্যার। হ্যাঁ, তো তাহলে অ্যাকাউন্টেন্ট ক্লাসটাও তো একটা মডেল ক্লাস, কারণ আপনি অ্যাকাউন্টেন্ট অবজেক্টও আপনি ক্রিয়েট করে সেভ করে রাখবেন, স্টোর করে রাখবেন। সো আপনার ইউজার ইনফরমেশন যেমন অ্যাপ্লিকেশন ডেটা, লাইক অ্যাকাউন্টেন্ট ইনফরমেশন, ওকে, কাস্টমার ইনফরমেশন। তা আপনার কোম্পানিতে যখনই একজন কাস্টমার সাইন আপ করবে, you preserve that data, so you create another customer object. তাহলে কাস্টমার ক্লাস একটা মডেল ক্লাস, বাট কাস্টমার ইজ এ ইউজার। বাট আপনি যখন একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করেন, তখন একটা প্রোডাক্ট অবজেক্টও ক্রিয়েট হয়, প্রোডাক্ট তো আর কোনো ইউজার না। তাহলে মডেল ক্লাস ইউজার ভিত্তিক হতে পারে, নন ইউজার ভিত্তিক, কারণ ইউজার ইনফরমেশনও যেমন আপনি প্রিজার্ভ করেন, আবার নন ইউজার ইনফরমেশন যেগুলো আপনার বিজনেস রিলেটেড ইনফরমেশন, সেগুলো তো আপনি প্রিজার্ভ করেন। তাহলে এগুলো সব মডেল ক্লাস। আর কন্ট্রোলার ক্লাস হচ্ছে অ্যাপ্লিকেশন ডাটাকে রিপ্রেজেন্ট করে না, বাট সে কি করে, ভিউতে আমরা যখন ইন্টারঅ্যাক্ট করি, তখন সেই ইন্টারঅ্যাকশনের রেসপন্সটাকে ইনিশিয়েট করে হচ্ছে কন্ট্রোলার ক্লাস। দ্যাট ইজ দ্য পারপাস অফ কন্ট্রোলার ক্লাস। ওকে। আর স্যার অ্যাপ্লিকেশন ক্লাসটা একটু আরেকটু। অ্যাপ্লিকেশন ক্লাসটা আপনি বলতে পারেন যে এটা হচ্ছে লঞ্চার ক্লাস, আপনার এফএক্সএমএল প্রজেক্টটাকে লঞ্চ করার জন্য যে ক্লাস। কারণ স্টার্ট মেথড আর মেইন মেথড এই ক্লাসে, এবং স্টার্ট মেথডে আপনি বলতেছেন এফএক্সএমএল লোডার দিয়ে এই এফএক্সএমএলটাকে লোড করো, দ্যাট ইজ দ্য স্টার্টিং পয়েন্ট। কারণ আপনি বললেন লগইন ভিউ ডট এফএক্সএমএল, তাহলে লগইন ভিউ দিয়েই আপনার অ্যাপ্লিকেশনটা লঞ্চ হবে। এইটা এমভিসির পার্ট না, এটা হচ্ছে আপনার আইডিই বা জাভার রিকোয়ারমেন্ট, যে আপনার অনেক জাভা ফাইল আছে, অনেক কোড, কিন্তু অ্যাপ্লিকেশনটা যখন আপনি
রান করবেন শুরুটা হবে কোত্থেকে, সেটা এই অ্যাপ্লিকেশন ক্লাস ডিসাইড করে। এটাকে আপনি বলতে পারেন লঞ্চিং ক্লাস। বাট লঞ্চিং স্যার এটাতেই কনফিউজ ছিলাম যে আমি ফার্স্টে ভাবলাম কারণ এমভিসির মধ্যে তো এটা থাকছে না, বাট আবার এটা নিয়েও কাজ করছিলাম। এটা ইটস নট পার্ট অফ এমভিসি। এটাকে আপনি বলতে পারেন যে মেইন অ্যাপ্লিকেশন ক্লাস। ইটস নাইদার মডেল ক্লাস, ইটস নট কন্ট্রোলার ক্লাস, বাট ইট ইজ অলসো এ ক্লাস। স্যার তার মানে হচ্ছে এমভিসি একটা মডেল যেটাকে লঞ্চ করবে হচ্ছে অ্যাপ্লিকেশন ক্লাস। এফএক্স আপনার জাভার আইডি যেগুলো আছে, যেটা আপনি ইন্টেলিজে হোক, নেটবিনস হোক, এক্লিপস হোক, ইভেন ভিএস কোড, মানে আপনি জাভা যে সমস্ত আইডি দিয়ে লঞ্চ করা যায় তাকে একটা মেইন ফাংশন দিতে হবে। মেইন ফাংশন তাকে দিতে হবে। এখন আমার মডেল ক্লাস থেকে আমি মেইন ফাংশন রাখবো না, মডেল ক্লাস থেকে আমি স্টার্ট ফাংশন রাখবো না। মডেল ক্লাস তোমার অ্যাপ্লিকেশন ডাটা, আর সেই অ্যাপ্লিকেশন ডাটাকে রিপ্রেজেন্ট করার জন্য যে বিল্ট ইন ফাংশনালিটি সেগুলো রাখবো। তাহলে মডেল ক্লাসে এটা থাকছে না। কন্ট্রোলার ক্লাসের কাজও এটা না। কন্ট্রোলার ক্লাসের কাজ হচ্ছে ভিউতে ইভেন্ট হলে আমি কিভাবে রেসপন্ড করব, এটা হচ্ছে কন্ট্রোলার ক্লাসের কাজ। তাইলে আমার এই মেইন মেথড আর স্টার্ট মেথডটা কোথায় থাকবে? এই জন্য এটা একটা ডেডিকেটেড ক্লাস। এখন এই হ্যালো ভিউ আর হ্যালো কন্ট্রোলার বলে এটার নাম হ্যালো অ্যাপ্লিকেশন। আপনি এটাকে রিনেম করে দিতে পারেন, কারণ হ্যালো ভিউ হ্যালো কন্ট্রোলার তো আমরা আলটিমেটলি রাখবো না, এটা ডিলিট করে ফেলবো। সো হ্যালো অ্যাপ্লিকেশন না রেখে আপনি এটাকে রিনেম করে বলতে পারেন যে মেইন অ্যাপ্লিকেশন ক্লাস। মেইন অ্যাপ্লিকেশন, यस। ওকে, অথবা আপনার টপিক যদি হয় আইরাস লঞ্চার ক্লাস, ওকে, বা টিআইবি লঞ্চার ক্লাস, এরকম একটা নাম দিতে পারেন। টিআইবি যদি আপনার টপিক হয়, বিজিএমএ যদি আপনার টপিক হয় তাহলে বিজিএমএ লঞ্চার ক্লাস, অথবা মেইন অ্যাপ্লিকেশন ক্লাস। ওকে, यस স্যার। তো আমরা এখন যেহেতু এখানে মডেল ক্লাস নাই, আমি আর 10 মিনিট আপনাদের নিব। এই 10 মিনিটের মধ্যেই আমরা এটা করে ফেলতে পারবো। সো নিউ প্রজেক্ট, ম্যাট্রিক্স অপারেশন, সেকশন 8। আচ্ছা, এখন এই 10 মিনিটে আমার পক্ষে আর ম্যাট্রিক্স অপারেশনের জন্য এফএক্সএমএল ডিজাইন করা পসিবল না। সো দেয়ারফর আমি যেটা করব, আগে মডেল ক্লাসটা বানাই। তাহলে জাভা ফাইলগুলো এখানে আছে, তাহলে এখানে আমি রাইট ক্লিক, নিউ, এই যে জাভা ক্লাস, নাম দিলাম ম্যাট্রিক্স। সো ম্যাট্রিক্স নামে আমার মডেল ক্লাস তৈরি হয়ে গেল। সো ম্যাট্রিক্স ডট জাভা। এখন ম্যাট্রিক্স তো এটা আমার একটা পারসিভড টাইপ। As a user, but as a developer, I am perceiving matrix as a type. But in memory, actually matrix কে আমরা কিভাবে represent করি? একটা 2-dimensional array, অথবা একটা list of list, 2D list, yes sir. হ্যাঁ 2D list। তো তাহলে আপনি 2D list বা 2D array যদি নিতে চান actually to represent the content, তাহলে that should be a field। তো তখন আমি যদি এখন ধরেন ইন্টিজার যদি হয়, 2D অ্যারে যদি নেই, এইভাবে ডিক্লেয়ার করতে হয় ভ্যালস। তাহলে ভ্যালস একটা 2-dimensional অ্যারে। তো এটা গেল আমার ফিল্ড পার্ট। এখন মেথড পার্টে যদি আসি, ম্যাট্রিক্সের বিল্ট ইন অপারেশন হতে পারে সেট ম্যাট্রিক্স, শো ম্যাট্রিক্স, ট্রান্সপোজ ম্যাট্রিক্স, অ্যাড ম্যাট্রিক্স, এটসেট্রা। সো লেটস সে আমরা আপাতত আজকে দুইটা দিয়েই করি। সো লেটস সে সেট ম্যাট্রিক্স। এখন সেট ম্যাট্রিক্স উইথ ইউজার ইনপুট নিতে হলে আমাকে এফএক্সএমএল ডিজাইন করতে হবে। তা আমার তো সেই সময় নাই, তাইলে আমি র্যান্ডম ভ্যালু জেনারেট করে দেই। ওকে, সেট ম্যাট্রিক্স উইথ র্যান্ডম ডেটা বা র্যান্ডম ভ্যালু। ওকে, তাহলে এইটা আমার একটা মেথড। আর এই ম্যাট্রিক্সকে আমি শো করব। তো শো করতে হলে আমি লেভেল থাকলে আমার লেভেল মানে এফএক্সএমএল লাগবে, অথবা যদি পপ আপ উইন্ডোতে আমি দেখাতে চাই ম্যাট্রিক্সের, তাহলে আমার এফএক্সএমএল লাগবে। তো যেহেতু আমার এখন সেই সময় নাই, আমি তাহলে কনসোলে দেখাই। ওকে, তাহলে
শো ম্যাট্রিক্স টু কনসোল। তাহলে এই হচ্ছে আমার দুইটা মেথড। নাও কন্ট্রোলার ক্লাসেও তো মেথড আছে, কিন্তু সেগুলো হচ্ছে ইভেন্ট হ্যান্ডলার মেথড, আর এগুলো হচ্ছে আমার ম্যাট্রিক্স অবজেক্টের জন্য, ম্যাট্রিক্স অবজেক্টকে প্রসেস করার জন্য বিল্ট ইন মেথড। ওকে, এখন যেহেতু আমার এফএক্সএমএল নাই, আমি হ্যালো কন্ট্রোলারে এই কাজটা করে ফেলবো। তাহলে হ্যালো কন্ট্রোলারে অলরেডি ওই যে হ্যালো বাটনে ক্লিক করার জন্য একটা আছে, তো ওটা সে করুক। তারপরে গিয়ে আমরা বলতেছি যে এখানে একটা ম্যাট্রিক্স নিচ্ছি, ম্যাট্রিক্স এম, যেহেতু ম্যাট্রিক্স ক্লাস অলরেডি তৈরি করা আছে and it's part of the same project, so compiler recognize matrix as a type, so m is an object. এখন আমি m dot বললেই যে ম্যাট্রিক্স ক্লাস মেথড লিস্ট চলে আসছে, set matrix with random values, then m dot show matrix to console. এখন এখানে খেয়াল করেন রেড আন্ডারলাইন মানে হচ্ছে এটা বিল্ড করতে গেলে এখানে এই লাইনটার কারণে এরর হবে। কারণটা হলো যে আমরা যখন ডিক্লেয়ার করছি যে m, আসলে আমরা ডিক্লেয়ারই করেছি, কোনো মেমোরি কিন্তু অবজেক্টের জন্য অ্যালোকেট হয় নাই। সো জাভাতে ফর এভরি অবজেক্ট দ্য মেমোরি শুড বি অ্যালোকেটেড। সো আমরা এখন রিকোয়েস্ট করব যে অ্যালোকেট নিউ মেমোরি ফর ম্যাট্রিক্স টাইপ ফর এম। তাহলে দেখেন এখন এম এর একটা মানে অ্যাপ্রোপ্রিয়েট মেমোরি ইজ গিভেন, সো দ্যাট নাও এম ক্যান বি এ ভ্যালিড ক্লায়েন্ট অবজেক্ট। নাহলে কি হবে, মেমোরি ছাড়া এম কে ক্লায়েন্ট অবজেক্ট হিসেবে যদি কল করি, নাল পয়েন্টার এক্সেপশন হয়ে যাবে, প্রোগ্রাম ক্র্যাশ করবে। ওই জন্য কম্পাইলার আগেই রেড আন্ডারলাইন দিয়ে বলছি যে এটা হবে না, কারণ তোমার এম এর মেমোরি নাই। আমরা মেমোরি অ্যালোকেট করলাম, উই রিকোয়েস্টিং ফর নিউ মেমোরি ফর এ ম্যাট্রিক্স টাইপ, যেটা উইল বি রিপ্রেজেন্টেড বাই দ্য অবজেক্ট এম। ওকে, ডান। এখন আসেন এইখানে আমরা কি করব। এখানে আমরা ভ্যালস এর মধ্যে ডাটা রাখবো। এখন ভ্যালস তো আমরা ডিক্লেয়ার করছি, কিন্তু ভ্যালস কত বাই কত, এটা যদি 2x2 হয় তাহলে তো এখানে 4টা ইন্টিজার 16 বাইট, আর এটা যদি 10x10 হয় তাহলে 100টা ইন্টিজার 400 বাইট। তাহলে বেসিক্যালি আগে আমাদের ভ্যালস এর মেমোরি, যেহেতু অ্যারেটার তো একটা কত বাই কত সেই অনুযায়ী মেমোরি লাগবে, তাহলে আমরা আগে ভ্যালস এর জন্য মেমোরি অ্যালোকেট করবো। এগেন নিউ মেমোরি, কিন্তু ভ্যালস এর মেমোরি হচ্ছে 2D ইন্টিজার অ্যারের মেমোরি। তাহলে 2D ইন্টিজার অ্যারের মেমোরি কত বাই কত, লেটস সে 3/4, বা আপনি যেভাবে করতে চান। তাহলে ভ্যালস রেডি। এখন আমরা ভ্যালসের যে এই 3টা রো, মানে রো 0, রো 1, রো 2, 4টা কলাম, প্রত্যেকটা রোতে আবার কলাম 0, 1, 2, 3। তাহলে আমরা এখানে একটা দুইটা লুপ ইউজ করতে পারি, ইনার লুপ, আউটার লুপ। আউটার লুপ উইল কিপ ট্র্যাক অফ দ্য রো ইন্ডেক্স এন্ড ইনার। স্যার এখানে নিউটা দিয়ে কি বোঝাচ্ছে? এই যে ভ্যালস তো একটা 2D অ্যারে, হ্যাঁ, বাট কত বাই কত, এটা যদি 2x2 অ্যারে হয় তাহলে এখানে কতটুকু মেমোরি দরকার, তাহলে হচ্ছে 4টা ইন্টিজার 16 বাইট মেমোরি দরকার। কিন্তু এটা যদি 10x10 হয় তাহলে 100টা ইন্টিজার, মানে 400 বাইট দরকার। তাহলে আমি ভ্যালসের জন্য কি 16 বাইট মেমোরি ইউজ হবে না 400 বাইট মেমোরি ইউজ হবে, হু নোজ। তাহলে আগে আপনার অ্যারের জন্য তো মেমোরি ঠিক করে নিতে হবে। তো আমরা বললাম ওই যে অ্যালোকেট মেমোরি ফর এ 2D অ্যারে অফ 3/4, যেটা রিপ্রেজেন্টেড বাই ভ্যালস। যেমন আমরা অন অ্যাকশনে বলছি যে allocate memory for a matrix object. We are requesting to allocate memory for a matrix object. Similarly, we are requesting memory for the 2D array. তো অবজেক্ট হইলে ক্লাসের নাম ইউজ করতে হবে রিকোয়েস্ট করার সময়, আর অ্যারে হইলে অ্যারের মতো করে অ্যালোকেশনের জন্য রিকোয়েস্ট করতে হবে। ওকে স্যার। ওকে, এখন আমরা দুইটা লুপ ভেরিয়েবলস নেব, লেটস সে ij. So for I equal 0, I less than 3, I plus plus, তাহলে আমার এই 0, 1, 2 পর্যন্ত I loop ঘুরবে, which are nothing but row index. Then inside for j equal 0, j less than 4, j plus plus, এই লুপটা আবার প্রত্যেকটা এর জন্য 4 বার করে ঘুরবে। সো তাহলে ভ্যালস ij বেসিক্যালি আমার এলিমেন্ট গুলো। তাহলে এখানে আমি এখন র্যান্ডম নাম্বার জেনারেট করব। তো র্যান্ডম নাম্বার আপনারা কিভাবে জেনারেট করেছেন পাইথনে?
স্যার একটা র্যান্ডম ইউজ করতাম, র্যান্ডম ডট র্যান্ডিন্ট এইভাবে ফার্স্ট ইম্পোর্ট করে নিয়ে ডট মানে বুঝছেন তো এখন, মানে ওটা বাম পাশে আপনার অবজেক্ট, ডান পাশে মেথড, হ্যাঁ। ও সরি অবজেক্ট, ইয়েস। তাহলে এখানেও আমাকে একটা র্যান্ডম ক্লাসের অবজেক্ট ইউজ করতে হবে। সো আমরা একটা র্যান্ডম ক্লাসের অবজেক্ট নিয়ে নিই, র্যান্ডম আর ইকুয়াল টু মেমোরি সহ একবারে করে ফেলি নিউ র্যান্ডম। তো এইটা তো ইম্পোর্ট করতে হবে, যেহেতু আমি বানাই নাই ক্লাসটা। এই যে জাভা ডট ইউটিলিটি প্যাকেজে এটা ইউটিলিটি ক্লাস হিসাবে আছে। তাহলে এই যে র্যান্ডম ক্লাসটা ইম্পোর্ট করে দিলাম। এখন আর ডট মানে র্যান্ডম ক্লাসের মেথড লিস্ট চলে আসবে। তাহলে যে আমি যদি ইন্টিজার র্যান্ডম ভ্যালু চাই, এইখানে ইউজ করতে হবে নেক্সট ইন্ট, ওকে, নেক্সট ডাবল, নেক্সট ফ্লোট, সব আছে। এখন আমি যদি এইটা নেই, তাহলে আমাকে একটা র্যান্ডম ইন্টিজার দিবে ইন দ্য হোল রেঞ্জ অফ ইন্টিজার হুইচ ইজ ভেরি বিগ নাম্বারস ইনক্লুডিং নেগেটিভ ভ্যালু। এটা নিতে পারি। অথবা আমি যদি ভার্সনটা নেই, তাহলে প্যারামিটার হিসেবে যদি আপার বাউন্ড দিয়ে দিই 100, তাহলে সে 0 থেকে 99 এর মধ্যে র্যান্ডম ভ্যালু অ্যাসাইন করবে। তাহলে আমার ম্যাট্রিক্স রেডি। এনি কোশ্চেন? স্যার আমরা কি মেমোরি অ্যালোকেশন ছাড়াও কি করতে পারবো, নাকি এটা এই ম্যান্ডেটরি? যে আপনি বলতেছেন ভ্যালস আইজে, যদি আপনি মেমোরি অ্যালোকেট না করতেন, এইখানে তো ভ্যালস আইজেতে সে ডাটা রাখবে কি করে? মেমোরি তো নাই ভ্যালসের। ওকে স্যার, মানে এই জন্য নিউ করে হচ্ছে এটা আমাকে তৈরি করে দিচ্ছে মেমোরিটার। আমি এখানে শুধু ডিক্লেয়ার করেছি, আর এখানে আমি প্রয়োজন অনুযায়ী মেমোরি অ্যালোকেট করেছি। কারণ এমনও হইতে পারে যে এই নাম্বার অফ রো, নাম্বার অফ কলাম এখানে প্যারামিটার হিসেবে আসতে পারতো, সেটাও হইতে পারে যে ইন্ট আর কমা ইন্ট সি, তখন আপনি এখানে বলতেন আর বাই সি। আমি এখানে সিম্পলিসিটির জন্য ফিক্সড করে দিচ্ছি 3/4। এখানে তো অলরেডি একটা আছে, ধরেন এখানে রো বাই কল, তো তখন আপনি এখানে রো টাইমস কল, তো সেই পরিমাণ মেমোরি অ্যালোকেট হবে। এখন এটার ভ্যালু যদি 5 হয় আর এটা যদি 6 হয়, তাহলে 30টা ইন্টিজারের জন্য মেমোরি অ্যালোকেট হবে। এটা যদি 2 হয়, এটা যদি 2 হয়, তাহলে 4টা ইন্টিজারের জন্য মেমোরি অ্যালোকেট হবে। অ্যাকর্ডিংলি লুপও সেভাবে তখন ঘুরবে। তো সেটা যদি হয়, তখন আপনি 3 না দিয়ে বলতে পারেন যে ভ্যালস ডট লেন্থ, তাহলে আপনার 2D অ্যারের যে কটা এলিমেন্ট সেটা পাবেন। সো 2D অ্যারের এলিমেন্ট কিন্তু নাম্বার অফ রো, কারণ 1D হচ্ছে 2D এর এলিমেন্ট, 2D হচ্ছে 3D এর এলিমেন্ট। খেয়াল করেন, অনেকগুলো 2D কে একসাথে করলে 3D হয়, অনেকগুলো 1D কে একসাথে করলে 2D হয়। তার মানে 2D এর এলিমেন্ট কিন্তু ইন্ডিভিজুয়াল ভ্যালু না, রো গুলো। তাহলে এখানে আমাকে যে কয়টা রো সে কয়টা দিবে, হুইচ ইজ এইটা পাওয়া যাবে। আর এটা তো কলাম, তাহলে যে কোনো একটা রো কে যদি আপনি ধরেন, তাহলে ভ্যালস রো ডট নেম, ভ্যালস আই, ভ্যালস তো 2D, কিন্তু ভ্যালস আই হচ্ছে তার একটা এলিমেন্ট হুইচ ইজ রো, তাহলে ওইটার লেন্থ। ওকে, তাহলে আপনি ভ্যালস কি 2D না? ইয়েস স্যার। তো ভ্যালস যদি 2D হয়, তাহলে এখানে যদি, তার মানে এখানে অনেকগুলো 1D আছে, তাহলে ভ্যালস 0 হচ্ছে প্রথম 1D, ভ্যালস 1 হচ্ছে সেকেন্ড 1D। এই জন্য আপনি যখন বলতেছেন যে ভ্যালস 0 1, তার মানে প্রথম 1Dর সেকেন্ড এলিমেন্ট, ভ্যালস 0 2 প্রথম 1Dর থার্ড এলিমেন্ট। যদি বলেন যে ভ্যালস 2 2, তাহলে থার্ড 1Dর থার্ড এলিমেন্ট। এটা পাইথনের মতোই স্যার বেসিক্যালি। হ্যাঁ, তাহলে ভ্যালস আই আপনাকে 1D দিবে, তাহলে 1D এর লেন্থ আপনাকে নাম্বার অফ কলাম দিবে। জি স্যার। আর 2D এর লেন্থ আপনাকে নাম্বার অফ রো দিবে। কারণ কি 2D এর লেন্থ হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস অফ ইন 2D হুইচ ইজ 1D, তো রো গুলোই তো 1D। তো এটাও আপনি করতে পারেন, ঠিক আছে? তাহলে আপনি যদি সেই ক্ষেত্রে আপনাকে এখানে বলতে হবে যে আপনি যদি এখন এখানে বলেন যে 3/4, তাহলে এমটা হবে 3/4, ঠিক আছে? বোঝা গেল? এবং একই সাথে আমি যদি বলি যে
M2 ধরেন M2 এটা পরেও আপনি অ্যালোকেট করতে পারেন, তাতে অসুবিধা নাই। তাহলে M2 এটা আপনি 3/4 না দিয়ে এটা আপনি বলতে পারেন যে 5/3। তাহলে একটা প্রথম ম্যাট্রিক্সটা হবে 3/4, সেকেন্ড ম্যাট্রিক্সটা হবে 5/3। বোঝা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ। তো তাহলে এখন আপনি যদি এখানে একটু ইউজারকে প্রম্পট করতে চান যে কনসোলে ম্যাট্রিক্স M ওকে, আর এখানে যদি প্রম্পট করতে চান যে ম্যাট্রিক্স বা এটাকে M2 এটাকে M1 দেন, সেক্ষেত্রে এটাকে M1 বলেন। ওকে, তাহলে কি আমরা বুঝতে পারলাম? একটা এক্সট্রা নিউ লাইন দিয়ে দিলাম, তাহলে দুইটা ম্যাট্রিক্সের মাঝখানে একটা নিউ লাইনও থাকবে। তাহলে এখন দেখেন, আমি যদি ম্যাট্রিক্স ক্লাসটাকে ইম্পোর্ট করি, আমাকে কিন্তু মাথা ঘামাইতে হচ্ছে না এই ম্যাট্রিক্স কিভাবে সেট করব, শো করব, কিভাবে ট্রান্সপোজ করব, কিভাবে ডিটারমিনেন্ট বের করব। ম্যাট্রিক্স ক্লাসের মধ্যেই সব আছে, আমি শুধু মেথডগুলোকে ইউজ করতে থাকবো এইভাবে যখন যেটা দরকার। আপাতত আমরা এই দুটো করছি, তাহলে এই দুটো টেস্ট করি। কিন্তু কোডটা লেখা শেষ হয়েছে, এটা আমার সেটিং এরটা হয়ে গেছে। এখন শো করব কিভাবে? তো একইভাবে লুপ দুইটা নিয়ে আসি। তো এখানে তো আর আমি র্যান্ডম ভ্যালু দিব না, বরং উল্টা এটাকে প্রিন্ট ফাংশনে পাঠাবো। তাহলে পাইথনের প্রিন্ট এখানে system.out.print। তাহলে এখানে এই প্রিন্টে আমি এই ভ্যাল সাইজে কে পাঠাই দিব। তাহলে ভ্যাল সাইজে প্রিন্টে প্রিন্ট কিন্তু পাশাপাশি প্রিন্ট হতে থাকবে। তো যাতে এটা বোঝা যায় ডিফারেন্ট এলিমেন্টস গুলো, তাহলে আপনি সাথে একটা স্পেস প্রিন্ট করে দেন, তাহলে পাশাপাশি প্রিন্ট হবে। কিন্তু যে লুপ শেষ হওয়া মানে কলাম শেষ, পরের রোতে যাবেন। তাহলে তো আপনি চান যে লুপ শেষ করে আই কন্টিনিউ করার আগে একটা নিউ লাইন প্রিন্ট হোক। তাহলে আপনি এখানে system.out.print লাইন একটা দিয়ে রাখেন, সিম্পলি শেষ। তো এখন যদি আমরা এটাকে রান করি, তো এই হচ্ছে আমার কনসোল। তাহলে আমি যখন ক্লিক করি, এই যে ওয়েলকাম টু জাভাএফএক্স, এটা তো সে করছে। অন টপ অফ দ্যাট এই যে M1 ছিল 3/4 আর M2 ছিল 5/3। বোঝা গেল? জি স্যার। So this is the project, actual MVC project. So is a model, then view, then controller. এখানে একটা করে আছে, আপনার অনেকগুলো করে থাকবে। বুঝতে পারছি। With that note, I'm taking leave from you. আজকে সময় শেষ।